রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারকে ফখরুল। জানুয়ারির মধ্যে রিপোর্ট পেলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জানালেন তথ্য উপদেষ্টা। বইয়ের শেষ পাতায় জাতীয় সঙ্গীত পতাকা, চলছে আলোচনা সমালোচনা। ইজতেমা একটাই হবে, দ্বিতীয় কোনো আয়োজন মানব না, বললেন মহিউদ্দিন রব্বানী। ভারত থেকে ট্রেনে বেনাপোলে এসেছে 468 টন আলু। ঝিনাইদহে বিএনপির কর্মী সভায় হামলা, আহত 10। ফিফা র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগোলো বাংলাদেশ। তাপমাত্রা কমে 3 ডিগ্রিতে নামার পূর্বাভাস। কবি হেলাল হাফিজের চিরবিদায়। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় একথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে। আলোচনা সভায় আয়োজন করে বিএনপি, সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপির নেতারা। মহান মুক্তিযুদ্ধকে পেছনে ফেলার ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, একই ব্যবস্থাপনা আর কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে তাহলে এত মানুষের জীবন দেওয়ার কোনো অর্থ হয় না। পরিবর্তন আনতে আমরা কিছু রূপরেখা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি যেন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও যেন এর ধারাবাহিকতা ধরে রাখে। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে একথা বলেছেন তিনি। কবে নাগাদ নির্বাচন হতে পারে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করছে। জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা আছে। রিপোর্ট পেলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার বাংলা বইয়ের শেষ পাতায় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার ছবি রাখা হয়েছে। এ নিয়ে নানা প্রশ্ন তুলেছেন শিক্ষা সংশ্লিষ্টরা, সমালোচনা করছেন শিক্ষাবিদরাও। তারা বলছেন, এর আগে কখনো জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার ছবি বইয়ের শেষে রাখার নজির নেই। সবসময় বইয়ের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার ছবি শুরুতে স্থান পেয়েছে। হঠাৎ পাঠ্য বইয়ে কেন এমন পরিবর্তন আনা হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জন সমন্বয় কমিটির সদস্য রাখাল রাহা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিটি বিষয়ের পরিমার্জন এবং পরিবর্তনের জন্য আলাদা কমিটি কাজ করছে। এটা তার একার সিদ্ধান্ত নয়, তবে এর জন্য শিশুদের দেশাত্মবোধ কিংবা আত্মপরিচয়ে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। বাংলাদেশে একক বিশ্ব ইজতেমার আয়োজনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী। তিনি বলেছেন, বাংলাদেশে ইজতেমা একটিই হবে, দ্বিতীয় কোনো আয়োজন মেনে নেওয়া হবে না। শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা। মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, হক বাতিলের প্রশ্নে অন্তর্বর্তী সরকার যদি কোনো পক্ষপাতিত্ব করে আমরা তা সহ্য করব না। বৈষম্যের অবসানে যেমন ছাত্ররা জীবন দিয়েছে তেমনি আলেমরাও ত্যাগ স্বীকার করেছেন। তাই আমরা একসঙ্গে ইজতেমা আয়োজনের আহ্বান জানাই, একসঙ্গে থেকে কাজ করার ঐক্য ধরে রাখতে হবে। যশোর সহ আঞ্চলিক সংবাদ। ভারত থেকে আমদানি করা হয়েছে 468 মেট্রিক টন আলু। যশোরের বেনাপোল স্থলবন্দর রেল স্টেশনে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনে এই আলু পৌঁছেছে। শনিবার পণ্য চালানটি খালাস করা হবে। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, একটি ট্রেনে 9460 ব্যাগ আলু আমদানি হয়েছে, যার ওজন 4,68,000 কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য $10,07,640 মার্কিন ডলার। যশোর স্টার একাডেমির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের হলরুমে এই আয়োজন হয়। শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। 17 বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের উদ্বোধন করেন। এরপর উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সুবিধাবাদীদের এড়িয়ে চলার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সিরাজুল ইসলাম।
ঝিনাইদহের হরুণাকুণ্ডুতে লালন শাহ বাজারে শুক্রবার বিএনপির কর্মী সভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির অপর একটি গ্রুপের বিরুদ্ধে। এতে অন্তত 10 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে সমাবেশের চেয়ার। হরিণাকুণ্ডু থানার ওসি এম.এ. রৌফ খান ও স্থানীয়রা জানিয়েছেন, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবু কর্মী সভার আয়োজন করে। বিকেলে সভা চলাকালে ইউনিয়ন বিএনপির সভাপতি রনি আহমেদের লোকজন সমাবেশে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা বিএনপির সদস্য মন্টু হোসেনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। খেলার সংবাদ। ফিফা প্রকাশিত সর্বশেষ নারী ফুটবল র্যাঙ্কিংয়ে 7 ধাপ উন্নতি করে 132তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সাম্প্রতিক সাব চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার সাফল্যেই এই অগ্রগতি। গত অক্টোবরে ফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়ে দ্বিতীয়বার সাব শিরোপা জয় করে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি। নতুন র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে 1097.55। র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। স্পেন ও জার্মানি দ্বিতীয় ও তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে ইংল্যান্ড নেমে গেছে 4র্থ স্থানে। আবহাওয়ার সংবাদ। আগামী জানুয়ারি মাসে তাপমাত্রা কমে 3 ডিগ্রিতে নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। তিনি আরও বলেন, উত্তর অঞ্চলের 19 বা 20 ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। বর্তমানে রাজশাহী, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। গত বছরের মতো এবছরও কুয়াশার প্রকোপ থাকতে পারে। জানুয়ারিতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করবে একটি শোক সংবাদ দিয়ে। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 76 বছর। দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র পংক্তি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয় মিছিলের স্লোগানে কবিতা প্রেমীদের মুখে মুখে। 2013 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থই হেলাল হাফিজকে দিয়েছে অসামান্য খ্যাতি। এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি তিনি। 2012 সালে যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। সর্বশেষ 2019 সালে প্রকাশিত হয় তার তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা। এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলাদেশের সাহিত্যে নেই। হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।